আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কই নাতবউ, কই লুকাইছে? পারভিন বলে না কিছুই। পরি আহ্লাদে টেনে নিয়ে যায় দাদিকে দেখাতে। শ্রাবণকে ওষুধ খেতে দেখে বলে, এই বয়সেই ওষুধ খাওয়া ধরছস গো বুড়ি, বাকি দিন কেমনে যাইব? রোগা বউ আনলো নি নাতি? কথার প্রত্যুত্তর না করে অপরিচিতকে সালাম দেয় শ্রাবণ। দাদি সালামের জবাব দিতে কথার প্রত্যুত্তর করে পরি। বেশি কথা কইও না দাদি, তুমি জেনে একবারে ওষুধ ছাড়া থাকো। আমি তো বুড়া, নানান রোগে ধরে বুড়া গো। ওষুধ থাকবো বুড়া মাইনসের লাইগা, জোয়ানের এই দশা কেন? যেন জোয়ানে একবারে বীর কন্যা ছিল, ভাবি জ্বর হইছে তাই ওষুধ লাগছে। তোমার লাহান উঠতে বইতে ওষুধ লাগে না। নাত বউয়ের বাড়ি কই? ওমা গো, শহরতে ধইরা লইয়া আইছে। ছাত্তার গো বাড়িতে না আইছে শুনছি, তাগো আবার শহরে আত্মীয় কইতে আইলো। পরি থমকে ওঠে। এই এত কথা তোমার জানা লাগতো না। শহরে হোক আর গ্রামে, নাতবউ পছন্দ হয়েছে কিনা হেইডা কও। তুই এমন থমকাস কে? তোমার সঙ্গে আমার জন্মান্তরের শত্রুতা আছে। খারা তোরে বিদায় করতেছি নাগর ধইরা। নাগরের লগে বাইন্ধা তোমারেই দিয়া দিমু শালি। বুড়ি হাত উঠিয়ে থাপ্পড় দেয় পরির পিঠে। সরে যায় পরি। শ্রাবণ মৃদু হাসে। বুড়ি শ্রাবণকে দেখে আবার বেরিয়ে আসে ঘর থেকে। পারভিনকে বলে, নাতি তো এক্কেরে চান্দের পরে আনছে গো বউ। পাশ থেকে এখানেও পরির আপত্তি। ওই বুড়ি, পরি তো আমি। এই যা, তুই ওই দিক যা, কথা কইয়ে শান্তি নাই, এইডাল লাগি। পরি চলে আসে শ্রাবণের কাছে। পারভিনের সাথে কথা বলতে বলতে বেরিয়ে যায় দাদি। ওদিকে একটু পরেই পরীকে দিয়ে শ্রাবণকে ডাকায় আফজাল হোসেন। শ্রাবণ তার ঘরের দরজার সামনে এসে সালাম দেয়। আফজাল হোসেন তাকে সোফায় বসতে বলে। ছড়ানো পা গুটিয়ে খাটে বসে আছেন তিনি। দৃষ্টিনত রেখে বসে থাকে শ্রাবণ সামনে। দরজায় দাঁড়িয়ে আছে পরিও। আফজাল হোসেন গম্ভীর মুখে জিজ্ঞেস করে, জ্বর কমছে? জি। বাড়ি কই? আমার বাড়ি নেই, জন্মস্থান ঢাকায়। নানা ভাড়া থাকতো সেখানে, নারীর কাছে বড় হয়েছি। আব্বা আম্মা নাই? মাথা দুদিকে নাড়ে শ্রাবণ। ঢাকার কোন জায়গায় বড় হইছো? কোনাপাড়া। বাপের জেলা? বাবাও ঢাকাতেই থাকতো। সাত্তারে বাড়ি কি? আমার সাথে ওনাদের কোনো পরিচয় নেই। মজিদা খালার কাছে আশ্রয় পেয়েছি গ্রামে কাজের সন্ধানে এসে। এতদিন কেমনে চলতা? একটা এনজিওতে চাকরি করতাম, এখন আরেকটু ভালো অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। আমি আমার পোলার কাছে এমনটা কোনোদিন আশা করি নাই। মান সম্মান নিয়ে টানাটানির ব্যাপার, বউ যখন হয়ে আইসই, চাকরি বাকরির জন্য আর দৌড়াইও না। আমার পোলাগো আমি অন্যের গোলামি খাটতে দেওয়ার ইচ্ছা রাখি না। করলে ব্যবসা করব, নিজের জমি জমা দিয়ে আয় করে চলবো। আর তুমি তো বাড়ির বউ পরিচয় থাকবা, চাকরি বাকরির দরকার নেই। তবে কি আমারও ব্যবসায় নিয়োজিত হওয়া উচিত? দৃষ্টি তুলে চাঞ্চল্যকর জিজ্ঞাসা ছুড়ে দেয় শ্রাবণ। মুখের উপর পাল্টা জিজ্ঞাসা বোধহয় প্রত্যাশা করেননি আফজাল হোসেন। থমথমে মুখখানা গ্রীষ্মের খাখা দুপুরের মতো স্থির করে রাখেন। শ্রাবণ পুনরায় দৃষ্টি নামিয়ে নেয়। আফজাল হোসেন বলেন, কোনোটাই করবা না, সংসার দেখবা। এটাই মেয়ে লোকের কাজ, নিরাপদ কাজ। ঘরের গড়নি হওয়া সম্মানের কাজ। পুরুষ থাকতে ঘরের বাইরে নারীর পরিশ্রম দেওয়া অতিরিক্ত আর কোনো দরকার পড়ে নাই। শ্রাবণ নীরব থাকে। তাকে যাওয়ার অনুমতি দেয় আফজাল হোসেন। যাওয়ার সময় বলেও দেন, কারো কাছে পরিচয় বর্ণনা দেওয়ার দরকার নাই। কেউ জিগাইলে বাড়ি ঢাকা কইয়া দিবা, এই শেষ। শহুরে পুত্রবধূ পেয়ে যে শ্বশুরেরও মন গলা ভাব ব্যক্ত হয়েছে বুঝতে অসুবিধা হয় না উপস্থিত দুইয়ের। শ্রাবণ উঠে চলে যায়। পরীর সাথে আবার এসে আশ্রিত হয় অর্পার ঘরে। পরীকে জিজ্ঞেস করে, এক মুঠো কালো জিরে এনে দিতে পারবে? কালো জিরা দিয়ে কি করবেন? মুখটা তেতো হয়ে গেছে, চিবাতাম। তিতা মুখে তিতা চাবাইবেন? তাই তো কালো জিরে দিয়ে এই তেতোকে ঢাকবো। পরি ছুটে যায় কালো জিরে নিয়ে আসতে। খাটে বসে পা ঝুলাতে থাকে শ্রাবণ। ভাবনা চেপে আছে মুখাভাবে। পরি এসে তার হাতে কালো জিরে দিয়ে নিজের মুখে এক চিমটি পুড়ে দেয়। শ্রাবণ দাঁতের চিপে কালো জিরে পিষতে পিষতে বলে, পরি শ্বশুর আব্বার হাতের কনিষ্ঠ আঙুল বোধহয় অর্ধেক কাটা, না হয় ছোট। আমি কি ভুল দেখলাম? না, ঠিকই দেখছেন, কাটটা গেছে।
আল্লাহ, কিভাবে হলো এমন? কেউ কেটে দিয়েছে ঝগড়া করে? আরে না ভাবি, কি যে কন, কাকাই যাইব মারামারি করতো? না মানে, উনি তো রাজনীতিতে জড়িত, পত্রিকায় তো কত হয়রানির ঘটনাতেই এমন দেখা যায়। এজন্য যেন মনে হচ্ছিল এমন কিছু কি না। না, কাকাই তো মাত্র 6 বছর ধরে চেয়ারম্যান পদে হাঁক দিতে নামছে। এইটা বহু আগে কাটটা গেছে। আপনাগো শহরের দিকে গিয়ায় রোড অ্যাক্সিডেন্ট নাকি হয়েছিল একবার, কাকাই যখন ইয়াং বয়সে আসিল, মাত্র নাকি নতুন বিয়া করছে। তখন পরিবারে মানছে তো ভাবছে ময়রাই বুঝি গেছে, আল্লাহও বাঁচাইয়া আনছে। ও, আঙুলটাই কাটা জ্বর ছিল। দুঃখ প্রকাশ হলো শ্রাবণের গলায়। পরি জানায়, আঙ্গুল খালি? কাকার পায়ে দেহি এত বড় শিলি, পিঠে শিলি। ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তবে। ও। আর একটু নীরব থেকে কালো জিরে চিবাতে থাকে শ্রাবণ। পরক্ষণে বলে, আমি তো কাপড় চোপড় কিছু আনিনি, গোসল করে পরবো কি? হেডা আমি কেমনে কই ভাইজান, বাড়ি থাকতে কইলেন না ব্যবস্থা কইরা যাইতো। আমার তো আর অতিরিক্ত কাপড় চোপড় নাই, আমারটা কি আপনি পরবেন? ওয়ার্ড্রপ খুললা দেখেন আপনার কোনোটা লাগে কিনা। আপনার এই বেডির এত জামা কাপড়। না না, তোমার আপার সবকিছুতেই নাকি ভাগ বসিয়ে ফেলছি, তারটা আমারও হবে না। তুমি বরং তোমার আম্মার কাছ থেকেই একটা শাড়ি চেয়ে নিও আমার জন্য। ঠিক আছে, দেখ মনে একটু জাম্বুরা খাইবেন? গাছে আছে, নিয়ে আসি। শুকনো মরিচ টাইল্লা ভর্তা খাইলে ভাল লাগবো না জ্বর মুখে। কত খেয়াল রাখো তুমি আমার, ধন্যবাদ দিতেও কম মনে হয়। কি যে কন ভাবি, আপনি বসেন, আমি ঝটপট নিয়ে আইতাছি। সকালে ঘুম হতে জেগেই দেখে ঝিরঝিরি বৃষ্টি। ঠান্ডা পেয়ে কড়া ঘুমে জমে গিয়েছিল শ্রাবণ। অর্পাকে পড়ার জন্য ডাকতেই তার ঘুম ভেঙেছে। হাত মুখ ধুয়ে অবসর কাটাচ্ছে বারান্দায় পায়চারি করে। কুয়াশার মতো হালকা বৃষ্টি তাকে টানছে একটু সিক্ততায় মিশে যেতে, তবুও যাচ্ছে না দেহে এখনো অল্প স্বল্প জ্বর অবশিষ্ট থাকায়। আর কত আশেপাশের মানুষগুলোকে ভোগান্তিতে ফেলবে, তাই কুয়াশা অনুরূপ বৃষ্টিকে না ছুঁয়ে অনুভূতিতে উপলব্ধি করা। পাশের ঘরে হালকা চাপানো দরজায় তাকিয়ে ভেতরে মশারি টানানো দেখতে পাচ্ছে। কেউ ঘুমাচ্ছে। ইফতেখার নাকি বিপুই কে জানে। গতকাল সকালে যে ইফতেখারকে দেখেছিল সারাদিন বাড়ি ফিরেনি, রাতেও ফিরেছে কিনা দেখেনি। সে ঘুমানো পর্যন্ত ফিরেনি, দূরে কোথাও গেছে নাকি মনকেই প্রশ্ন করে শ্রাবণ। পড়িয়ে সে উকি দিয়ে জিজ্ঞেস করে, ভাবি নাস্তা করবেন না? আম্মাকে জিজ্ঞেস করো তো, আমি কবে থেকে রান্না বান্নায় হাত দিব? আপনার তুলতুলে হাত এখনই রান্না বান্নায় লাগাইয়া খসখসে বানাইয়েন না। আম্মা যতদিন রান্না করতেছে, পরি যতদিন সঙ্গে সঙ্গে থাইকা সহযোগিতা করতেছে, ততদিন আপনি তুলতুলে থাকেন। তাই না? ও, রান্না বান্না শেষ, নাস্তা দিমু কিনা কন? ওষুধ খাইতে হইব কিন্তু আপনার। আমি একটু পরে খাবো, 1 কাপ চা হলে মন্দ হতো না। ঘরে আদা চা সবসময় ডেক ভরা থাকে, আপনি আধা মিনিট খাড়ান, আমি 1 মিনিটের মধ্যে আইতাছি। স্মিত হেসে পায়চারি করতে থাকে শ্রাবণ। পরি কিছুক্ষণের মধ্যে চায়ের কাপ নিয়ে হাজির হয়। গরম করতে একটু দেরি হয়েছে ভাবি। ধন্যবাদ 1 মিনিটের মধ্যে চা নিয়ে আসার জন্য। আমার এই শাড়িটাই আপনারে কত মানাইছে, আপনি কি জানেন ভাবি? তুমি এইবার নিয়ে কতবার বললে এই কথা? তা তো জানি না, কিন্তু যতই দেখি অনেক ভাল লাগে আপনারে দেখতে। খালি দেখতেই মন চায় চোখের সামনে বসায় রেখা। চুমুক দেওয়া মুখে চা ফিক করে হেসে ফেলে দেয় শ্রাবণ। হেসে নেয় একটু ইচ্ছে মতো। এই কথা তোমার ভাইজান বললে না ভালো হতো। ভাইজানেরটা ভাইজান কইব নে, আমারটা আমি কইয়া সারলাম। বেশ ভালো পাম দিতে জানো তুমি। ধুরু ধুরু, সত্যি কথা কইতাছি, যাই থালাবাটিগুলা মাজলে আমার কাজ কাম শেষ। আম্মায় আবার রাইগা উঠবো নে। চা খাওয়া হইলে ডাক দিয়েন, কাপ নিয়ে যামনে। পরি রান্নাঘরে ফিরতেই পারভিন কতক্ষণ শাসালো। বড্ড পাকামো করে সে। তুলতুলে হাত গুটিয়ে বসে থাকার কথা শুনেছে বিধায় এই শাসানো। কে বলেছে তাকে আগ বাড়িয়ে মাতব্বারি করতে? শ্রাবণ এদিকে মনোযোগ দেয় প্রকৃতির ঘ্রাণে, প্রাণ হারায় কিছু উচ্ছ্বাসে। শ্বশুরবাড়িতে নতুন নতুন সময় মন্দ যাচ্ছে না তার। এরই মাঝে যুক্ত হয় ইফতেখারের ঘ্রাণ। মোটরসাইকেলে চড়ে খালিদকে পিছু বসিয়ে বাড়ি ফিরেছে সে। শ্রাবণ তো ভেবেছিল ঘুমাচ্ছেই বুঝি। ওদিকে খালিদ ও ইফতেখার দুজনেই বারান্দায় ঠাঁই নিতে নিতে দেখছে তাকে। আবারও সেই সন্ধ্যার কথা মনে হয়ে যায় খালিদের। যতবারই মনে হয় ততবারই হতবিহ্বল হয়ে পড়ে যেন।
বিপুকে নিয়ে খালিদের প্রথম সন্দেহ কান্তার উপর হয়েছিল, যদিও ব্যাপারটা নিশ্চিত হতে বিশেষ খেয়াল দিতেই শ্রাবণকে পড়ে যায় চোখে, আর দ্বিধাহীনভাবে বুঝতে পারে তুলনামূলক বেশি রূপবতী এই শ্রাবণের সাথেই তার ভাব করে দিতে কান্তাকে জেগে ধরেছিল বুঝি বিপু। মাঝে পথে বড্ড পেকে গেল পথ। ইপ্তি এটা কি করলো? তাকে নিয়ে এমন কিছু একদমই অকল্পনীয় ছিল। এই অকল্পিত কাহিনীর হতবিহ্বলতা নিয়েই মামার ঘরে প্রবেশ করে সে অনুমতি নিয়ে ইফতেখার দুহাতে মাথার চুলের উপরিভাগ ছাড়তে ছাড়তে এগিয়ে আসে শ্রাবণের দিকে। বাইরের কুয়াশা তুল্য হালকা বৃষ্টি মাথায় বসেছে কুয়াশার মতো করেই। এই যে হাতে চুলের উপরিভাগ ঝেড়ে ফেলা কি অপূর্ব লাগছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে তাই উপভোগ করছিল শ্রাবণ। ইফতেখারের দৃষ্টিদায় উপভোগ করছে শাড়ি পরিহিত নারী রূপকে। একদম অন্যরকম লাগছে শ্রাবণকে। কপালে হাতের পিঠ ঠেকিয়েই বলল, সুস্থ হয়েছে মনে হয়। অধরে স্মিত হাসি এলিয়ে শ্রাবণ কাপের দৃষ্টি রেখে চাটুকু কাপের মধ্যে ঘোরাতে ঘোরাতে পাক তুলে বলে, পরীর কথায় মানহানি হয়েছে বুঝি? ওর কথায় আবার কিসের মানহানি? আমার ইচ্ছে হয়েছে, ডেকেছি। চায়ে চুমুক দিয়ে ঠোঁট কার্নিশে হাসি রেখে চোখে চোখ তুলে শ্রাবণ। ইফতেখার জিজ্ঞেস করে, এটা মায়ের শাড়ি? আপনাকে দেখানোর উদ্দেশ্যে শাড়িটা বাছাই করে পরা, অথচ আপনার খোঁজ নেই। কোথায় থাকেন আপনি? মনে হচ্ছে কত বছর হয় আপনাকে দেখি না। পকেট থেকে টাকা, ফোন, চাবি বের করতে করতে ইফতেখার জবাব দেয়, আমি তো সকালেও তোমাকে দেখে গেলাম, ঘুমাচ্ছিলে। কিন্তু আমি তো রাতেও আপনাকে দেখলাম না। রাত 1টায় ফিরেছি। এত রাতে কেন? ঘুরতে গিয়েছিলাম ঘোড়াশাল, ফিরতে দেরি। ইস, কত আনন্দ যাচ্ছে আপনার। আজ কিন্তু শ্রাবণেরই দিন, অথচ শ্রাবণকে রেখেই আপনি শ্রাবণ ধারায় ভিজে এলেন। কথা বুঝতে একটু সময় লাগে ইফতেখারের। বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে দেখে, আবার তাকে দেখে, জিজ্ঞেস করে, আজ হতে শ্রাবণ মাস? বাঙালি মানুষ বাংলা দিনক্ষণের খবর রাখে না। হাসিতে ঠোঁট রাঙিয়ে প্রত্যুত্তর করে শ্রাবণ। ইফতেখার আবারও বাইরে দেখে, পুনরায় শ্রাবণকেও দেখে। ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, কিন্তু উভয় শ্রাবণী আজ নয়নাভিরাম। প্রশংসায় মুখের হাসি প্রশস্ত করে শ্রাবণ। খালি কাপটা নিয়ে যায় রান্নাঘরে, নিজ হাতে ধুয়ে রেখে আসে। ইফতেখারও রান্নাঘরের দরজা এসে পরীকে বলে যায় দ্রুত নাস্তা দিতে। পরী থালাবাটি ধুয়ে যাচ্ছিল। শাশুড়ি গেছে শ্বশুরের নাস্তা নিয়ে। পরী উঠতে গেলেই শ্রাবণ বাধা দিয়ে বলে, আমি নিয়ে যাচ্ছি, তুমি ধীরে সুস্থে কাজ করো। শ্রাবণ নিজ হাতে প্লেটে রুটি সবজি তুলে নিয়ে যায় ইফতেখারের জন্য। দরজার সামনে দাঁড়িয়ে বলে, এই ঘরে খাবেন নাকি অর্পার ঘরে? বিপু ঘুমাচ্ছে, তাই অর্পার ঘরেই চলে যায় ইফতেখার। অর্পা স্কুলের জন্য গোছগাছ করছিল। ইফতেখার জিজ্ঞেস করে, পরীক্ষা? আমাকে দিয়ে আসবে স্কুলে। প্রত্যুত্তর করে না ইফতেখার। খাটের এক কোণে বসে প্লেট সামনে নিয়ে খেতে শুরু করে। তার খাওয়ার তাড়া দেখে শ্রাবণ জিজ্ঞেস করে, এত তাড়াহুড়ো কেন? কোথাও যাবেন নাকি? ঘুমাবো, ভালো ঘুম হয়নি রাতে। ভোরে উঠে দৌড়াতে হয়েছে রাস্তা দেখার জন্য। কাজ হয়ে গেছে? অনেকটা। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ স্টিলের কিছু পাকা মেঝেতে আছড়ে পড়ার শব্দ ভেসে আসে বাইরে থেকে। কানে ঝিম ধরে যায় এই ঘরের প্রত্যেকেরই। পরক্ষণে আরও দুবার বাজে। প্রথমটা অজ্ঞাত ঘটনাক্রমে মনে হলো, পরের বার বসতে অসুবিধা হয় না, ইচ্ছাকৃত আওয়াজ তোলা হচ্ছে। ইফতেখার খেতে বসে বিরক্তিকর শব্দ করতেই শ্রাবণ বেরিয়ে বারান্দায় আসে। দেখে হাতে স্টিলের বাটি নিয়ে ভাইজানদের ঘরে উকি দিচ্ছে পরী, যেখানে বিপু ঘুমাচ্ছে। ওদিকে পারভিনের কণ্ঠ ধমকও ভেসে আসছে। শ্রাবণ তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন শব্দ করছো কেন? পরী এদিকে ফিরে ফিসফিস করে, ছোট ভাইজানের ঘুম থেকে তুলতাছি, ভাবি সেই কোন সন্ধ্যা রাইতে ঘুমাইছে, 10টা বাজ্যা যাইতাছে, উঠে না। আম্মাই ডাকতে কইল, কিন্তু আমি তো জানি এই বাড়ির নবাবগো ঘুম এমনি এমনি ভাঙে না, তাই এইসব কৌশল আমার ধরতে হয়। কথা শেষ করতে দেরি, হাতের বাটিতে টান পড়তে দেরি হয়নি। ঠাস করে মেরে বসেছে পরীর মাথায়। মাথায় হাত দিয়ে চিৎকার তুলে এক দৌড়ে উঠোনে নেমে গেছে পরী। আল্লাহ গো! দরজার সামনে সদ্য ঘুম ভাঙা তীক্ষ্ণ দৃষ্টিতে বাটি হাতে তাকিয়েছে বিপু। পরীও মুখটাকে ভেঙাচি করে রেখে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। শ্রাবণ দুইয়ের কাণ্ডেই হতবাক। বিপু এদিকে ফিরে শ্রাবণকেও দেখতে পায়। পরক্ষণে বাটি হাতে আবার ঘরে চলে যায়। পরী মাথায় হাত ঘষতে ঘষতে এগিয়ে এসে ধীর পায়। শ্রাবণ তাকে বলে, কাজটা তোমার একদম উচিত হয়নি পরী। আমি সজাগ আছি, আমার মাথাটা পর্যন্ত ঝিম ধরে গেছে। আর সেখানে বিপু ভাই তো ঘুমোচ্ছিলই। তোমার বড় ভাই যেন বিরক্ত হয়েছে, অর্পাও বিরক্ত।
এমন তীক্ষ্ণ একটা শব্দ কানে কতটা ক্ষতি করে জানো তুমি? আপনি দেখছেন কেমনে মারলো? আমার মাথাটাও ঝিম ধইরা গেছে। তোমার দোষে মেরেছে। দোষ খালি আমারই, উপকার করলে দোষী হই। এমন উপকার করলে দোষী হতেই হবে, তাই আর এমন করো না। ঘরের ভেতর হতে অর্পাও পরীর প্রত্যুত্তরে বলে, তুই আমার হাতেও মার খাবি এখন। ভাইয়ার দেয়া মাইরে কম হয়ে গেছে তোর। সবই মিল্লা মারেন, মারবেনই তো, কিছু কইতাম না। শ্রাবণ ফিরে তাকায় ঘরের ভেতর অর্পার দিকে। তোমাদের মধ্যে বয়সে কে বড় অর্পা? বয়সে বড় যেই হোক, অপরাধটা তো দেখবা কার বড়। অবশ্যই এখানে পরীর অপরাধ, কিন্তু বড় কে? পরি বড়। অথচ দেখো পরী তোমায় আপা বলে ডাকে, আপনি সম্বোধনে সম্মান করে, আর সে তোমার থেকে কয়েক বছরের বড় হওয়া সত্ত্বেও তুমি তাকে নাম ধরে ডাকো, তুই তোকারি করো। এটা আদৌ কোনো ভদ্রতার পরিচয় বহন করে না। কাজের জন্য সে এখানে আছে, তাই কাজের ফরমাইশ দেবে, ঠিক আছে? বড় হিসেবে একটা ভালো সম্বোধন তো করতে পারো অন্তত। এই ধরো তুমি পড়াশোনা করে শিখছো কিছু, সেই প্রেক্ষিতেই। কথা বলে না অর্পা, কিন্তু বুড়ো মাঝে বিরক্তিভাব আনে ঠিকই, মনোযোগ দেয় একটু বৈরী বিষণে। এই ঢঙ্গি মেয়ে যে ভদ্র হবে না, মনে মনে তা ভেবেই ভেঙচি কেটে চলে যায় পরি। খেতে থাকলেও কথা সবই কানে যাচ্ছিল ইফতেখারের। শ্রাবণ দরজার পাশ থেকে ইফতেখারের কাছে এগোয়। হাতের রুটিটা খেলেই খাওয়া শেষ। প্লেট খালি দেখে শ্রাবণ জিজ্ঞেস করে, না। ছোট ছোট ভুল থেকেই কিন্তু বড় ভুলের সৃষ্টি হয়। এই ছোটখাটো বিষয়গুলো আপনারা বড়রা ঠিক করে দিতে না পারলে ছোটরা ঠিক হবে কিভাবে? এই যে অর্পা ভাবছে হয়তো ভাবি তাকে অপমান করলো, কিন্তু আমি যে একটা ভুল ধরিয়ে দিচ্ছি, এটা মানতে তার কষ্ট হবে। ইফতেখার রুটি শেষ করে পানি পান করে প্লেটে হাত ধুয়ে নেয়। শ্রাবণ প্লেট হাতে তুলে নিয়েছে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ইফতেখার অর্পাকে তখন বলল, চলো নামিয়ে দিয়ে আসি। পরি কিন্তু তোমায় অনেক আদর করে, ওকে আপু বলেই রাখতেই পারো। সে তো এক হিসেবে আমাদের মামাতো বোনই হয়, তাই না? ভাই ভাবি মিলে বলল। অর্পার মুখমণ্ডল থমথমে হয়ে রইল। বেরিয়ে যাওয়ার জন্য উঠে চলে গেছে বারান্দায়। বাবা মায়ের কাছে বলে নিচ্ছে যাওয়ার আগে। শ্রাবণ আর ইফতেখার একত্রে বেরিয়েছে বিপুর ঘর পর্যন্ত। ইফতেখার মোটরসাইকেলের চাবি নিয়েই আবার চলে যাচ্ছে। শ্রাবণ দাঁড়ায় এখানে। বিপু ভাই, বাটিটা দিন। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে বিপু বাটি এগিয়ে দেওয়ার। অধিক হতে কানে ভাসে অর্পার গলা। মোটরসাইকেলে উঠতে উঠতেই ভাইকে নিচু গলায় বলছে, ভাইয়া, ভাবিকে ফুল ছিঁড়তে নিষেধ করো, অকারণেই ছিঁড়ে ফেলে। একটা ফুল আমার শান্তিতে ফুটতে পারছে না কারোর জন্য। ভাবি ছিঁড়েছে ফুল? কালকেই তো ছিঁড়লো। এত কিপটামি করতে নাই। মাঝে মাঝে কিছু শখ আহ্লাদ পূরণের পিছু ছেড়ে দিতে হয়, সেই তো ঝরে পড়ে যাবে। খুবই অসন্তোষ হলো অর্পা। মোটরসাইকেল চেয়ারম্যান বাড়ি ছেড়ে চলে গেছে। শ্রাবণ মৃদু হাসছে অর্পার নালিশ প্রয়োগের উপর। বিপু বাটি হাতে বেরিয়ে বলে, খুব খুশি আছেন বুঝি ভাবি? শ্রাবণ বাটি হাতে নিয়ে প্রত্যুত্তর করে, সম্বোধনের আগে ক্ষমা চাওয়ার কথা ছিল কিন্তু। ও সরি, ভুলে গিয়েছিলাম, আবারও সরি। ওকে, অর্পা তার ভাইয়ের কাছে বিচার দিচ্ছে ফুল ছিঁড়েছি বলে, তাই হাসছি। আবার ফুল ছিঁড়েছেন? আমি তো একবারই ছিঁড়লাম। সেদিন অর্পার গাছের প্রথম ফুলটাই ভাই আপনার জন্য পাঠিয়েছিলাম, আর সব হাত করতে হয়েছে আমাকে। এই মেয়ে ফুল পাগল, একটা ধরতে দিবে না কাউকে। তাও ভালো, ফুলকে পছন্দ করা মানুষদের আমিও পছন্দ করি, কিন্তু আপনি বড় অপছন্দের কাজ করলেন ভাই। আমি আবার কি করলাম? পরীর মাথায় যেই আঘাতটা দিয়েছেন, এতে তার সাথে মন্দ কিছু ঘটে যেতে পারত। আমি তো এত জোরে আঘাত করিনি। এটা বড্ড শয়তান। কোনো ভালো উপায়ে তাকে কাজ করতে দেখবেন না, যত শয়তানি চিন্তাভাবনা নিয়ে ঘুরঘুর করে। আপনি তো ভালো, তাই আপনার জন্য এটা অনুচিত হয়েছে। একটা হালকা আঘাতেও অনেক সময় মানুষের স্ট্রোক হয়ে যায়। আপনি যথেষ্ট জোরে আঘাত করেছেন, ব্যথা অবশ্যই পেয়েছে। আল্লাহ না করুক সে যদি এখন কোনোভাবে তেমন কোনো পরিস্থিতিতে পড়ে যেত, আপনি কি করতেন তখন? এই ছোটোখাটো দুর্ঘটনাই যদি বড় কিছু সৃষ্টি করে ফেলে, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? এজন্য করতে হলে সাধারণ কিছু গভীরে ভেবে করা উচিত আমাদের, আর নয়তো ছেড়ে দেয়াই ভালো। শ্রাবণ থালাবাটি নিয়ে পা বাড়িয়েছে রান্নাঘরের দিকে। বিপু চুপ রয়েছে অতিরিক্ত কথা না বলে। কথার যৌক্তিকতা, নিজের অপরাধ স্পষ্ট করতে চাইছে যেন।
শ্রাবণ পরীকে পাঠিয়েছে বিপুর খাবার দিয়ে যেতে। পরী অনিচ্ছুক হলেও শ্রাবণকে মানতে বাধ্য হয়েছে। নাস্তা করেই ওষুধ সেবন করেছে শ্রাবণ। বারবার বাইরে দেখছে, বারান্দায় হাঁটছে। একটু মজিদা খালাম্মার বাড়ি যাওয়া দরকার। তার সাথে বহন করা সম্পদ ওনার ঘরে পড়ে আছে সব। ব্যাগটা গুছিয়ে নিয়ে আসা দরকার। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির বেগ কিছুটা বেড়ে এসেছে। এমনি ইফতেখার ফিরেছে। পিছু রাখা একটা চারা গাছ। মোটরসাইকেল বাইরে রেখে চারা গাছটি বারান্দায় এনে রেখেছে সে। শ্রাবণ কিছুটা দূর হতেই দেখতে পায় 3টি শুভ্র বেলি ফুটে আছে ছোট্ট গাছটাতে। ইফতেখার এগিয়ে এলেই বলে, আপনি তো ভিজে গেছেন পুরো, রেইনকোট ব্যবহার করতে পারেন না? কিনতে হবে। আধ ভেজা শার্ট খুলে বারান্দায় নেড়ে দেয় ইফতেখার। ঘরে যেতে যেতে বলে, অর্পার গাছের ফুল ছিল না, তার কষ্ট হয়। এটা তোমার বেলি গাছ, ফুল ফুটলে ইচ্ছে মতো ছিঁড়ে নিও। নিজের বাড়ি হওয়ার পর কিনবে ঠিক করেছিলে না? ভালো একটা দেখতেই নিয়ে এলাম, যেখানে ইচ্ছে লাগিয়ে দিও। ঠোঁটে হাসি রাঙিয়ে বেলির দিকে তাকিয়ে থাকে শ্রাবণ। মনে বলে, আমার তো এখন ইচ্ছে করছে আপনার মন জমিনের এই গাছটি রোপণ করতে। শখ রাখতে না জানলেও শখের খেয়াল আপনি খুব রাখেন। আমার শখ প্রাণ মহাশয়, কিন্তু এটা কি আমার বাড়ি? কালো রঙের ছাতা হাতে হনহনে পায়ে হাঁটছে কান্তা। পরনে কালো বোরকা হিজাব, পায়ের জুতোটাও কালো। রাস্তায় নতুন পিচ ঢালাইয়ের রংটাও ঝকঝকে কালো। বাজারের সীমানার শেষ প্রান্ত পর্যন্ত যেতেই আকস্মিক বিপুর উপস্থিতি। চলতে গিয়ে এতক্ষণে দেখেনি, কিন্তু দূর হতে যে তার দিকে চোখ দুটো গেঁথে রেখেছিল তা বেশ বুঝতে পেরেছে হঠাৎ পথের সঙ্গী হওয়ায়। নিজ হাতের ছাতাটা কান্তার ছাতায় ধাক্কা দেয়। কথা বলে না কান্তা, বিপুই শুরু করে, র্যাব বাহিনীর মতো দৌড়াস কেন? কান্তার পায়ের গতি যেন আরেকটু বেড়ে যেতে চাইছে তার কথায়। বিপু সমানতালে হাঁটে। তোর আব্বার ছাতা নিয়ে বের হইলি? বুড়া ছাতা কিশোরীর মাথায় তুলতে আছে? আমারটা নিয়ে যা, রঙিন চকচকে ছাতা। বিরক্ত লাগছে কান্তার, তবুও থামে না বিপু। মাথা থেকে পায়ের জুতাটা পর্যন্ত কালো। কেমন দেখা যাচ্ছে তোকে জানিস? পুরাই কোকিল। তুই মানুষটাও তো কালো, শুধু চোখটা লাল। এখন তারা কবিরাজ বাড়ির সংলগ্ন আছে, আর তা খেয়াল করতেই বিপু মন্তব্য করে, ও শ্বশুরবাড়ির পথ বলে এমন দেমাগে আমায় উপেক্ষা করতে হাঁটছিস? শ্বশুরবাড়ির শব্দটা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই সাথে সাথে থেমে যায় কান্তা। চোখ পাকিয়ে ফিরে তাকায় বিপুর দিকে। ক্রোধের ব্যথায় ফাটছে সে। বিপুর হৃদয়ে যেন এই ব্যথারা স্পর্শ করে যায় আলতো করে। কত অভিমান আর অনুরাগ জমা এই চোখে। ব্যথা অনুভবের পরও মিথ্যে হাসি ফুটিয়ে বিপু বলে, ওই যে তোর চোখ লাল, আমি একদম মিথ্যে বলিনি। আমার সাথে কি আর এক পাও হাঁটবেন না। চোখ ভিজে উঠতে দেখা যাচ্ছে। কথায় সে কি ধার। বিপু প্রত্যুত্তরহীন তাকিয়ে থাকে। কান্তা আবার হাঁটতে শুরু করলে সেও হাঁটতে শুরু করে। একদম পাত্তা দেয় না কান্তার নিষেধাজ্ঞা। এই কোকিল আজ কতদিন হয় তার সাথে কোকিলা কণ্ঠে কথা বলে না। একটু সুখ দুঃখের ভার ব্যক্ত করতে চায় না। ঠোঁটের কোণে একটু হাসি আর মায়া জড়ানো কণ্ঠে দুটো আবদার করে না। কেন যে মনে বজ্রমেঘ আসে বুঝেই না। কান্তা একটু সামনে গিয়েই আবার থেমে তার দিকে তাকায়। নিষেধ করলাম না সাথে হাঁটতে? আমার পায়ে আমি হাঁটি, তোর কি? তো হাঁটেন। তোর ছায়ার সঙ্গী হয়ে হাঁটবো। আমার ছায়ার সঙ্গী আপনাকে হতেই দিব না। এমন কেন করিস? আমি কি করলাম? আমার দোষটা কি? আপনার কোনো দোষ না, দোষ আমার। কোনো মায়ায় জড়ানোটাই আমার চরম দোষের। কেন আপনি আমায় ডাকলেন? কেনই আমি শুনলাম? আর কেনই বা দিনের পর দিন জ্বালাতন করছেন? আমি কি জ্বালাতন করলাম? বিয়ে ঠিক করছে তোর আব্বা আম্মা। বেশ তো, আপনি কিছুই করেননি। আপনার কিছু করতেও হবে না, আমার পিছুও নেবেন না। তাই তো সঙ্গে সঙ্গে চলছে। অসহ্য লাগছে। চোখের কোণের ব্যথা চলতে চলতে হাতে মুছে নেয় কান্তা। বিপু পথে দৃষ্টি বোলায়। বৃষ্টি দেখে, বলে, বিয়ে হবে না, চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। গলায় জমা অভিমানী সুরে কান্তার প্রত্যুত্তর আসে, কোনো ব্যবস্থা করতে হবে না। ওই বুড়াকে পছন্দ হয়ে গেছে বুঝি? আপনি জানেন সে বুড়া নাকি? আমার চেয়েও তো বুড়া। ফাজলামো করবেন না, যান, নয়তো আমি কলেজ না গিয়ে বাড়ি ফিরে যাব। বাদাম খাবি? আমি কি বলেছি বাদাম খাবো? তাই তো জিজ্ঞেস করছি। সাপের মতো ফুসফুস না করে একটু কোকিলের মতো গানও তো ধরতে পারিস। আমার নরম মনটাই তো তোকে দিয়ে দিয়েছি বিনামূল্যে, সেখানে এমন খাঁচকাটা গলায় কেন আঘাত করছিস? আমার কারো মন লাগবে না। আমার লাগবে। কালো মানুষের মনও কালো হয়। ও বাবা, আমার এটাতেও ধার ধরে গেলি? মানে তোর সাথে কিছুই বলা যাবে না?
যাবেই না। আমি পিছু ফিরে গেলে সুখে থাকতে পারবি? ঘাড় ঘুরিয়ে অভিমানী চোখে বিপুর পানে তাকায় কান্তা। এই ছেলেটাকে পাবে না ভাবতেই তার কান্না এসে যায়। কিভাবে যে তার আহ্বানে সাড়া দিয়ে ফেলেছিল বছরখানেক আগে বুঝতেই পারেনি। অথচ ছোটকালে কত খেলাধুলো করত, বিপুর হাতে মায়েরও খেত, ঝগড়াও করত। বড় বলে পাল্টা মার দিতে পারেনি যদিও, তবে বাড়ি ফিরে মায়ের কাছে নালিশটুকু করে দিত। অথচ এখনও ঝগড়া হয়, কিন্তু মারামারি আর নালিশের প্রয়োগ ধারা বদলে গেছে। তার বিরুদ্ধে নালিশ তার কাছেই দিতে হয়। কি অদ্ভুত, তাকে না দেখার ব্যথাও নিজের মধ্যে গেঁথে নিতে হয়। বিপু তার অভিমানের ডুবি অক্ষি তারকায় তাকিয়ে মৃদু হাসে। চলতে চলতে বলে, ভাইয়ের বিয়েটা হয়ে গেছে, এবার আমারও একটা ব্যবস্থা হয়ে যাবে। একটু চাপিয়ে চল, তাড়াতাড়ি প্রকাশ করে দে ঠিকভাবে। অন্তত একটা দিক ঠিক হলেই সাহসটা করে উঠতে পারি। প্রকাশ আর কি করব? আব্বা মা আগে থেকেই সাবধান করেছে বারবার। আপনার উকি ঝুঁকি দেখে না বুঝি? আমার উকি ঝুঁকিতে তো কাজ হবে না, তোকে স্পষ্ট বলতে হবে। এখন সেটা কি আমি গিয়ে করতে পারবো? তোর পরিবার তুই ম্যানেজ করবি, আমি গেলে তো আমাকে ডান্ডা খেয়ে আসতে হবে। আমার সাহসে কুলায় না, আপনিই প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করেন। মগের মুল্লুক, হ্যাঁ? আমার আব্বা আম্মা যাবে তোর বাড়িতে প্রস্তাব নিয়ে? তো আপনি আসছিলেন কেন? বয়সের নেশায় মাতাল হয়ে। এখন আমার আব্বা আম্মার তো সেই বয়স নাই। তুই তোর পরিবার ম্যানেজ কর, যুদ্ধ করা লাগলে তাও কর। তোর দিকটা অন্তত তুই ঠিক করতে পারলে ভাবির মতো তোকেও হুট করে ঘরে তুলে না হয় আমার পরিবারকে ম্যানেজ করে নেওয়া যাবে। জায়গা না দিলেও সমস্যা নাই, তোর বাড়িতে তো তখন আমার জায়গা হবে অন্তত, নাকি? গোমরা মুখে চোখ ঘুরিয়ে তাকায় কান্তা। বিপু ঠোঁট কার্নিশে হাসি ধরে। তাতেও যদি একটু হাসতো মেয়েটা। এই হাসির নাটকটুকুও নিজের মধ্যে ধারণ করতে পারে না দুশ্চিন্তার চাপে। সবই বুঝে সে, বুঝে বলেই তো নিজের করে নেওয়ার প্রাণপণ চেষ্টার উপায় খুঁজে বেড়াচ্ছে। পকেট থেকে বাদামের প্যাকেট বের করে দেয় বিপু। কান্তা হাতে নেয় না, উপেক্ষা করতে চায়। কি এটা? আমি নিব না কিছু। ধর। ছাতায় ছাতা ধাক্কা দেয় আবারও। কান্তা পথ চলা থেমে বলে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে আমার ভয় হয়, কান্না আসে। আপনি কিছু দিতে চাইলে আমার কান্না বাড়ে। কান্না থামালেই খেয়ে নিবি, টেনশনে শুকিয়ে গেছিস একদম। খাওয়া দাওয়া বেশি বেশি করিস। হাতের মুঠোয় প্যাকেট নেয় কান্তা। তার চোখ এখনো ভিজে আছে, আবার মোছে। আপনি মেয়ে মানুষের দিকে তাকাবেন না এভাবে। কিভাবে? কে শুকালো, কে মোটা হলো? মেয়ে মানুষের দিকে তাকাইলাম কই? হ্যাঁ, তোকে দেখলাম। আমি কি মেয়ে না? বিপু হাসে। তোর দিকে তাকাইলেই কি? আমি এখন আপনার কেউ না। কেউই না? না। আচ্ছা। একখণ্ড ভারী নিঃশ্বাস ছাড়ে বিপু। কলেজের কাছাকাছি এসে গেছে, বিদায় নিতে চাই এবার। আমি যাই, ছাতা নিবি? আমি বলেছি নিব। গরিবের ঘরে জন্মাতে লজ্জা হয়নি, গরিবের ছাতা মাথায় ধরতেও লজ্জা নেই। বেশি কথা বলিস, এজন্যই ভাল লাগে না। ছাতায় কি ধনী গরিব লেখা আছে? রঙে তাকালেই তো দেখা যায়। হয়েছে পণ্ডিত, চুপ। তোর নিতে হবে না ছাতা। আর টেনশন করিস না, ভাবির সাথে কথা বলতে হবে, দেখি কি হয়। বাড়িতে জিজ্ঞেস করলে লুকোচুরি না করে স্পষ্ট বলে দিবি। আর আমায় দেখলে ভদ্রলোকের মতো সালাম দিবি। হুজুর আইন, তুই নিজেই সম্মান দেস না, তোর পরিবার আর কি দিব? রাস্তাঘাটে মারামারি করে আসে সম্মান চাইতে। বিড়বিড় করে সে সামনে এগিয়ে গেলেও বিপু পিছু ফিরে যায়। প্রত্যুত্তর করে না তার বিড়বিড়ের। ভাবতে থাকে তাদের যোগসূত্র নিয়েই। কিভাবে যে তার পূর্ণতার যোগান দিবে ভেবেই পায় না উপায়। কেন কান্তা শ্রাবণের মতোই কোনো আগন্তুক হয়ে এলো না তার জীবনে? কেন পরিচিতের সীমানায় তারা মন বিনিময় করে বসল? বিকেলে দালানের পূর্ব পাশের বাউন্ডারি ঘেঁষে বারান্দা সংলগ্ন বেলিফুলের গাছটি লাগিয়েছে ইফতেখার। রাস্তা হতে বাড়িতে প্রবেশ করলেই দক্ষিণ পাশে যেমন টিন কাঠের ঘরের সামনে দুইটা গোলাপ গাছ চোখে পড়ার মতো, তেমনি উত্তরের দিকে বেলি গাছটিও চোখে পড়ার মতো। শ্রাবণ আজও গোসলের পর শাড়ি পরেছে। নিজের কাপড় চোপড় না শুকানোর কারণে শাশুড়ির আরেকটা শাড়ি সে গুছিয়ে নিয়েছে নিজের করে। এটাতেও দারুণ লাগছে। যৌবনকালে যেমন রূপের লাবণ্য পূর্ণরূপে প্রকাশ পায়, শাড়িও বুঝিয়ে যৌবনেই নারীতে অধিক শোভা পায়। তাই তো দেখাচ্ছে। আজ শ্রাবণের দিন, তাই শ্রাবণকেই একটু সময় দিতে ইচ্ছে করছে ইফতেখারের। কাজের ব্যস্ততা চাপিয়ে দিয়ে সন্ধ্যায় তাকে নিয়ে বাইরে যাওয়ার প্রস্তাব করে। শ্রাবণ জানতে চায়, কোথায়? শ্রাবণ দিনে একটু এলোমেলো হাওয়ায়। ইফতেখারের সঙ্গে এলোমেলো হাওয়ায় ভাসতে মোটরসাইকেলে চড়ে বেরিয়ে গেছে শ্রাবণ। কিছু অব্যক্ত কথা সুর পিছু নিয়েছে তাদের। কিছু ত্যক্ত জীবন মুহূর্ত ছুতে চাইছে তাদের। কিন্তু অবর্ণনীয় এক সায়ারের প্রেমমায়া সঙ্গী হয়ে গেছে ততক্ষণে। পিছু ফিরতে অনিচ্ছুক।
ত্যক্ততার স্পর্শ পেতে অনীহা। মুহূর্ত বড় প্রিয়, আরও প্রিয় মুহূর্তকে প্রাধান্য দেওয়া প্রহর। হঠাৎ বৃষ্টির মতো যুগল জীবনের প্রণয়োচ্ছ্বাসের সৃষ্টি এই প্রহরে। প্রণয়ের গুনগুন প্রবাহিত হয় বাতাসে বাতাসে। এই বাতাস বড় সুখকর। সুখকে গভীর উপলব্ধি করতে শখ প্রাণের পিঠে মাথা হেলিয়ে দেয় সুখপ্রিয়া। ইফতেখারের সেদিনকে মনে হতেই জিজ্ঞেস করে, খারাপ লাগছে? হুম, কি খাবে? শহরের পথে বের হলে বলতাম ফুচকার কথা, এখানে কি খাওয়া যায়? বাজারে ফুচকা আছে, খাবে? চলুন তবে। ছোট ছোট ঝাল ফুচকায় সন্ধ্যাটা আরও জমে উঠেছে দুইয়ের। পরক্ষণে কিছু সময় কাটিয়ে এসেছে তাদের প্রথম গল্প জমানো স্থান বালুর মাঠে। এই জায়গাটা অকারণেই একটু বেশি ভালো লাগে শ্রাবণের। কারণ খুঁজতে গেলে হয়তোবা প্রকৃতির স্পর্শ মায়াই বেশি প্রস্ফুটিত হবে, তবে ভালো লাগে। সে আশেপাশের পরিবেশ নিয়েই গল্প করতে থাকে ইফতেখারের সাথে। কিন্তু আজ এই যুগল তারা এখানে হেলনাও পাগলের সামনে পড়ে গেল। কাঁধে কয়েকটি লাঠির খুঁটি নিয়ে বাজারে দোকান হতে 2টা বোতল কুড়িয়ে এসেছে এদিকেই। ইফতেখারকে দেখেই তাদের কাছে এগিয়ে আসে। এই ছাড়া তুই না বিয়া করছত, দাওয়াত দেস নাই কে? শ্রাবণ একটু অদ্ভুত চোখে তাকিয়ে দেখে হেলেনার বেশভূষা, নদীর ওপারের মিলের বড় বড় লাইটের আলো, বাজারের দোকানপাটের কিছু আলো এবং গগনের সেই আতশশী যথেষ্ট আলোকিত রেখেছে বেশভূষা কাছ থেকে দেখে ওঠার মতো। ইফতেখার খোসা ছাড়াতে ছাড়াতে ছোলা চিবাচ্ছিল তখন। হেলেনার প্রশ্নের সম্মুখীন হয়ে তার মুখের নড়াচড়া ধীর হয়ে আসে, জবাব দেয়, আমার বিয়েতে আমিই দাওয়াত পাইনি, তাই আপনাকেও দিতে পারিনি। তোর বাপেও কি পারলো না? তোরা চেয়ারম্যান দেখা কি মনে করছো নিজে গো? আমাগো পেট নাই দাওয়াত খাওয়ার মতো? এমন ফকিন্নি চেয়ারম্যান তো জীবনে দেখি নাই। পোলার বিয়াত হামধুম করে না, কাজ্জা লাগছত বাপের লগে, নইলে তোর লগে এরম শত্রুতাটা করলো কে? শুকনো গলায় 2টা কাশি উঠে যায় ইফতেখারের। হাতের ছোলা শ্রাবণের হাতে থাকা প্যাকেটে রেখে পকেট থেকে টাকা বের করতে থাকে। হেলেনা ততক্ষণে শ্রাবণের দিকেও নজর গাঁথে। শ্রাবণের তার দিক থেকে নজর তুলে নেয় তাতেই হালকা করে গলা খাকারি দিয়ে একটু নেড়ে চেড়ে দাঁড়ায়। এই বুঝি তাকে নিয়েও মন্তব্য শুরু করে উল্টোপাল্টা কিছু। ইফতেখার 100 টাকা হেলেনার দিকে এগিয়ে দিয়ে বলে, দাওয়াত তো খাওয়া হলো না, এটা দিয়ে আপনি মিষ্টি খেয়ে নিয়েন। হ্যাঁ দে, ওইটা তোর বউ? জি। সুন্দর হয়। এই রাতের বেলা সুন্দরী বউ লইয়া এনে কি করছো? চাঁদের নজর লাগবো, ঘরে যা। জি যাব। নজর সরিয়ে আপনি আগে যান, মিষ্টির দোকান বন্ধ করে ফেলবেন হয়তো। হেলেনা পাগলি চলে যেতেই নিচু শব্দে খিলখিলিয়ে হেসে ওঠে শ্রাবণ। ইফতেখার আবার তার হাত থেকে ছোলা নিয়ে খেতে মনোযোগ দেয়। শ্রাবণ হেসে নেয় ইচ্ছে মতো। মন্দ লাগছে না তার হাসি দেখতেও শুনতে। শ্রাবণ হাসি থামিয়ে বলে, আপনি এটা কোনো কাজ করলেন? কি? কাউকেই দাওয়াত করলেন না, আমাকেও তো দাওয়াত করতে পারতেন। তোমাকে তো দাওয়াত করে এনেছি। ওটা তো বিপু ভাই করলো, আপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি দাওয়াতপত্রে। আমি লিখেছি। আমি তো দেখিনি লিখতে। তোমার সামনে বসে লেখা উচিত ছিল। নিজের নামটাও লিখতে পারতেন। সে যাই হোক, পাগল তো মিষ্টি পেল, আমি তাও পাইনি। কেমন বিয়ে করলেন আপনি? হ্যাঁ, বুঝলামই না। কাজী বাড়িতেই মিষ্টি নিয়ে যাওয়া উচিত ছিল আপনার। মৃদু হাসির রেখা ভাসে ইফতেখারের ঠোঁটে। শ্রাবণের চোখে এলিয়ে রাখা দৃষ্টিদ্বয়ও যেন হাসতে চায় ঠোঁটের সাথে তাল মিলিয়ে। জিজ্ঞেস করে, মিষ্টি খাবে? এখন কেন? সময় চলে গেছে, খবর পুরাতন হয়ে গেছে। তবে ছোলা খাও। খাচ্ছি তো। একটু থেমে শ্রাবণ বলে, বিপু ভাইয়ের জন্য কিছু করতে হবে আপনাকে। কি? বিপু ভাই আপনার জন্য যা করলো। আমার সামনে তো কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। বিপুর ব্যাপার দেখতে গেলে অনেক বাধা আসবে। তাই বলে কিছু করবেন না? ফাঁকে তালে একদিন নিয়ে চলে আসবে সেও, সমস্যা কি? খোসা ছাড়ানো হাতের ছোলা ইফতেখারের হাতে দিতে দিতে শ্রাবণ প্রত্যুত্তর করে, কেমন খাপছাড়া কথা আপনার। মেয়েটার বিয়ে হয়ে যাবে। ওটা তো আমি হ্যান্ডেল করতে পারবো না। বিপু যখন নিয়ে চলে আসবে তখন না হয় আমি তার সাপোর্টার হয়ে আব্বা আম্মার সামনে দাঁড়ালাম। বিপু ভাই কিন্তু আমাকে নিয়ে বের হয়েছিল আপনি পর্যন্ত পৌঁছাতে। তুমি যত সহজে এসে গেছো, কান্তা পারবে না। তাই তো বলছি, আপনি কিছু করুন। আর সব আমার ঘাড়ে কেন চাপাতে চাইছো? আরে আপনি বড় ভাই, তো আপনি করবেন না তো কে করবে? 2টা ফ্যামিলিকে আগে থেকেই ম্যানেজ করুন, যাতে পরবর্তীতেও সমস্যা জর্জরিত না থাকে। ফ্যামিলি ম্যানেজ কখনোই হবে না। দুরাশা বাদ দাও।
হবে না কেন? বললাম না সেদিনই, সমশ্রেণী না হলে আব্বা মানবেন না। তুমি দূরের বলে আব্বা চুপ আছে। কান্তা তো বাড়ির মেয়ে, তার সম্পর্কে জানতে আর বাকি থাকবে কি? উঠতে বসতে আব্বাকে মানহানিকর পরিস্থিতিতে পড়তে হবে। তাহলে আসতে হলে পালিয়েই আসতে হবে। তাতেও খুব একটা লাভ হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। একে তো আব্বার মানহানির ব্যাপার, অন্যথায় কান্তার বাবা চাচাও চেয়ারম্যান বাড়িকে দেখতে পারেন না। বাড়ি এসে দেখা যাবে হট্টগোল শুরু করবে। দেখতে পারে না কেন? কি আর, জমি জমা নিয়েই বিরোধ আছে, পাশাপাশি বাড়ি যখন। পাশাপাশি কোথায় হলো? আপনাদের দুই বাড়ির মাঝখানেও তো আরো 2টা বাড়ি আছে। অন্যদিকের জমি জমা থাকতে পারে না? আর আমি সঠিক জানি না, সব সময় এমনই দেখে আসছি। হতে পারে এই দাদা, পাশের বাড়ির দাদা, তারপর ওই দাদা, এমন করে কোনো বিরোধ ছিল যা ছেলেদের মধ্যেও জেগে আছে। তারপর আবার ওনাদের ছেলেদের মধ্যেও আছে, তাই না? কই না তো, বরং আরও যোগসূত্র দেখা গেল বিপুর আর কান্তার। কান্তার ভাইকে নাকি মেরেছেন খুব শুনলাম। ওইটা বিপুর সাথে চলতে ফিরতে লাগালাগি হয়েছে, তেমন কিছু না। ইচ্ছে মতোই নাকি মেরেছেন? শ্রাবণ যেন জোরপূর্বক একটু মন্দকার দিকে ঠেলতে চাইছে চেয়ারম্যান পুত্রদয়কে। ইফতেখার তার ভাবভঙ্গিতে লক্ষ্য করে বলে, কে বলেছে? কান্তা? কান্তা বলতে যাবে কোন দুঃখে? আমি এসে খবরাখবর পেয়েছি না। এখন তো তোমাকেই আমার রহস্যময় কিছু মনে হচ্ছে। আমি আবার রহস্যময়ী হয়ে ওঠার কি করলাম? এই যে খবরাখবর খুব রাখা হয়েছে। বাড়ি একটা জায়গায় থাকবো, ও পরিবেশ পরিস্থিতি বুঝে থাকবো না? হুট করে বিয়ে করাটাও তো একটা রহস্য হতে পারে। আপনিও তো করেছেন তাই। আমি তো এত ভেবে কোনো কাজ করি না, ইচ্ছে করলে করে ফেলি যে কোনো কিছুই। আমাকে ছেড়ে দিতে ইচ্ছে করলে তাও করে ফেলবেন? মুখের নড়চড় এবং দৃষ্টির হাতড়ানো উভয়ই থেমে যায় ইফতেখারের। অল্পক্ষণের একটা মুহূর্ত জবাব পাওয়ার প্রত্যাশায় তার মুখাবয়বে তাকিয়ে থেকে হাসির মাধ্যমে কথার রেশটা সরিয়ে দেয় শ্রাবণ। পরক্ষণে বলে, কঠিন প্রশ্ন করে ফেললাম? আচ্ছা থাক, তবে আমার ক্ষেত্রেও তো তেমনটাই ভাবতে পারেন। হুট করেই ইচ্ছে হলো বিয়ে করতে, তাই বেরিয়ে পড়েছি। তুমি এমন নও। কেন? তুমি ভেবে ভেবে কাজ করো। কেমন? এই যেমন আমার ইচ্ছেগুলো হঠাৎ প্রেম করতে প্রস্তাব পাঠিয়ে দিলাম, কিন্তু তুমি ভেবে তা প্রত্যাখ্যান করলে। তাও ঠিক। ঠিক যদি হয় তবে বিয়ে কেন করলে? আপনি ভালো মানুষ যে, তাই। তুমি তো আমায় কাছ থেকে দেখোনি কখনো। দূর থেকে ভালো মন্দ বিবেচনা করা যায় না। আপনি যদি এক পলকে দেখে নিজের জিনিস চিনতে পারেন, তবে আমি কেন ভালো মন্দ দেখতে পারবো না? আমি তো নিজের পছন্দটাকে চিনেছি, তুমি ভালো না মন্দ তা তো বিবেচনা করিনি। তাই ঠিক আছে, তবে মানছি আমারও বিয়েতে হুট করে রাজি হয়ে যাওয়ার কারণ আছে। কি? গায়ে থুথু পড়ার পরেও যে লোক অপরিচিতের কাছে কৈফিয়ত পর্যন্ত চায় না, ফিরে তাকায় না পর্যন্ত, তাকে অনায়াসেই বিয়ে করা যায়। ওয়ান অফ পারফেক্ট ম্যান। ভুরু হালকা কুচকে আসে ইফতেখারের। মনে পড়ে কিছুদিন আগের বাজারের ঘটনা। এমন ঘটনা সচরাচর ঘটে না, তাই মনে পড়তেও দেরি হয়নি সে একদিনকে। জিজ্ঞেস করে, রিকশায় বসে তুমি থুথু ফেলেছ? ছোলা মুখে এঁটে নিঃশব্দে হেসে ওঠে শ্রাবণ। জবাব পাওয়া হয়েছে ইফতেখারের, কিন্তু চোখ ফেরাতে দেরি হয়। অক্ষিগোলকের প্রেমের বর্ষণ কাটে না তার, যেন বেড়েই উঠছে দিনে দিনে ক্রমে ক্রমে। রূপ নাকি মায়াছন্দ, কোনটা তাকে বেশি টানে বুঝতে পারে না ঠিক, কিন্তু মুগ্ধতার পরশ থই থই করতে থাকে ঠিক বেঠিক। দেখতেই থাকে শ্রাবণের হাসি এবং হাসির ছন্দাকে। শ্রাবণ দিনের শ্রাবণ ছন্দা। অবশিষ্ট ছোলার প্যাকেট ইফতেখারের পকেটে রেখে দেয় শ্রাবণ। অনেকক্ষণ হয়েছে এসেছে, বাড়ি থেকে যেতে চায় এবার। যাওয়ার সময় আরেক দিন ফুচকা খাওয়াতে নিয়ে আসতে বলল ইফতেখারকে, পরি এবং অর্পাকে সহ। তখন খাওয়ার সময় অর্পার পরীকে মনে পড়ছিল তারা এলেও হয়তো আরও ভালো জমতো খাওয়ার আসরটা। তবে পরবর্তী দুপুরটা ভালো জমে গেছে। সকালে নাস্তা করে বিপু বাইরে ঘোরাঘুরি করে এলো। প্রাক দুপুরে বাড়ি ফিরতেই দেখে তার অপেক্ষায় বসে আছে অর্পা পরি। সকালে বকুল কাকা গরুর ঘাস কেটে আনলে শাপলা ফুল এসেছিল ঘাসের সাথে। পরি তা নিয়ে অর্পার সামনে আসতেই তার আগ্রহ বেড়ে যায় শাপলা কুড়াতে। বিপু ভাইকে ধরে বসবে নিয়ে যাওয়ার জন্য, কাজেই বাড়ি ফিরতে না ফিরতে তাকে ঘিরে ধরেছে। বিপু মুক্তি নেওয়ার উদ্দেশ্যে বারবার বলছিল বকুল কাকাকে নিয়ে যেতে। তাদের এক কথা বিপুর সাথেই যাবে। পারভিন ক্রমশই বিরক্ত হচ্ছিল তাদের কর্মকাণ্ডে। কিছুক্ষণ বকলো নিজের মেয়েকে, যে কিনা পড়াশোনা বাদ দিয়ে শাপলা বিল নিয়ে পড়ে আছে। কিছুক্ষণ বকলো পরীকে, মাথায় উস্কানি দেওয়ার মূল এই পরি। শ্রাবণ তাদের সমর্থন করে বিপুকে বলল,
এত করে বলছে যখন নিয়ে গেলেই তো হয় বিপু ভাই। বোনেরা এমন আবদার কি সব সময় করে? শখের সময়ও সব সময় থাকে না। আপনিও যাবেন? তারা শখ করছে, তাদেরকে নিয়ে যান। এই আয় আয়। খানিক বিরক্তি নিয়ে বের হয় বিপু। শর্ত একটাই, 10 মিনিটের বেশি রাখবে না। বকুল কাকার কাছ থেকে বৈঠা নেয় তাদের ছোট নৌকার, নেমে যায় বাড়ি হতে ঢালুতে। 2টা ক্ষেতের পর থেকে বর্ষার পানি। এখানেই বেঁধে রাখা নৌকাটি। ঘাস কাটা হয় বিধায় ছড়ানো ছিটানো ঘাসে লেপ্টে আছে নৌকার পুরোটাই। পরীর কাছে দাঁড়িয়ে এসে বৈঠা দেখিয়ে হুমকি দিয়ে বলে, পরিষ্কার কর, একটা ঘাসও যেন না থাকে। আইয়া তো গোসলই করবেন, এত পরিষ্কার গিরির কি দরকার? চোখে দেখোস না কি অবস্থা? এই অপরিষ্কার নৌকায় আমি যাবই না। যেতে হলে তাড়াতাড়ি পরিষ্কার কর। অর্পাও ঠেলে দেয় পরীকে। উফ, যা তো, আমিও বসতে পারবো না এভাবে। সুন্দর কইরা কন, ভাবি কি শিখাইয়া দিছে মনে নাই? যাও যাও, আসছে ভাবিওয়ালি। পরি উঠে ঝটপট পরিষ্কার করতে লেগে যায়। বিপু বৈঠায় ভর করে দাঁড়িয়ে থাকে। হুকুম করে একটা পর্যন্ত ঘাস উপচে ফেলার। কাজ অনেকটা হয়ে এলে অর্পাকে বলে, ভাবিকেও ডেকে নিয়ে আয় অর্পা। ভাবি যাবে না। তুই ডাকতে কি সমস্যা? এবার এতখানি হেঁটে বাড়ি যাব? হাঁটবি না যখন উড়ে যা। বিপু বিরক্তিকর গলায় প্রত্যুত্তর করলে অর্পা হনহন পায়ে আবার বাড়ি আসে। শ্রাবণ হাতের মুঠোয় গম ছিটাচ্ছিল উঠোনে। মুরগি কবুতর একত্রে লেগে পড়েছে। অল্প অল্প ছিটিয়ে ফেলতে ভালোই লাগছিল তার। অর্পা এসে বলে, ভাবি চলো ঘুরতে যাবে? হ্যাঁ যাব, আসো, মজা হবে। আরে আসো তো, এখন না গেলে আবার পাঠাবে বিপু ভাইয়া। চুপি চুপি চলে আসো। ঘর থেকে পারভিনের গলা আসে অর্পার জন্য। বেশি টই টই করতাছোস। পড়তে বইলে জ্বরে ধরে, ঘুরতে গেলে ধরে না। সাঁতার কিন্তু জানোস না ঠিক মতো। তাই তো ভাইয়ার সাথে যাই। ও ভাবি তাড়াতাড়ি আসো। শ্রাবণের উদ্দেশ্যে কিছু বলল না, তাই শ্রাবণও আর দমে রইল না। যাওয়া যাক শাপলা বিল দেখতে। যাওয়া হয়নি এদিকে কখনো। ছোট নৌকা, 4 জনে পরিপূর্ণ। বৈঠা হাতে বিপু বসেছে একপাশে। তাদের 3 জনকে বলেছে মাঝখানে বসতে। পড়ে টরে গেলে সে একদম ধরবে না। পাটাতনে 2 জন আরাম করে বসে গেলেও শ্রাবণ বিপরীত প্রান্তের কোণে বসেছে। তার পড়ে যাওয়ার ভয় নেই। সাঁতার জানা আছে। পরিও ভালো সাঁতার জানে। নৌকার কোণে বসা তার অভ্যাসও বটে। তবে ভাবের জন্য ছেড়ে দিয়েছে জায়গাটা। স্থল হতে সামনের দিকটা উঁচু হওয়ায় পানি কম। লগে দিয়ে ঠেলে ঠেলে বিপুকে যেতে হয়েছে কিছুক্ষণ। পানির গভীরতা ছুঁয়ে নিলেই আরামে বৈঠা চালাতে বসতে পেরেছে। এদিকে লতা ঘাসের যানজটও কম। স্বচ্ছ পানিতে মেঘাচ্ছন্ন আকাশ ভাসছে। পরি আর অর্পা ঝুঁকে মাঝে মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখছে, কথা বলছে, হাসছে। শাপলা ছুঁয়ে দেখার প্রত্যাশায় উত্তেজিত হয়ে আছে। মেঘনা ডাকলেও আকাশ গুমট হয়ে আছে। রোদের দেখা না পাওয়া গেলেও দিনটা ঝরঝরে লাগছে। মোট কথা, এই দুপুরে বাইরে বের হওয়ার মতোই একটা মনোরম পরিবেশ। বাতাস বইছে মাঝারি বেগে। অনুকূল যাত্রা হওয়ায় বিপুর কষ্ট লাঘব হচ্ছে। একটু বৈঠার বেগে চললে নৌকা আরেকটু এগিয়ে যাচ্ছে বাতাসের বেগে। ফেরার সময় কষ্ট বাড়বে নিশ্চিত। বিপু আবারও সাবধান করে দিচ্ছে অর্পা ও পরীকে। এই যে বারবার নড়ছিস, যদি খালি পড়বি। এই আমি বিপু একটাকেও ধরবো না। এই জায়গায় 2 পুরুষের দাঁড়ানো সম্ভব না। পরি পাজির সাথে সাথে তর্ক জুড়ে, ভাইজানের কথা, ওই যে পানির নিচে মাটি দেখা যায়, এত বলদ ভাইবেন না। নাম দেখি। এখন নামমুকে অহেতুক কথাটা বাড়াস কে অহেতুক? মাইট দেওয়ার ভঙ্গিতে বৈঠা তুলে দাঁত কেড়মিড়িয়ে নেয় বিপু। শ্রাবণ 2 হাত দুদিকে বাড়িয়ে পানি ছুঁয়ে যাচ্ছে চলন্ত নৌকায়। তাদের কথাবার্তা শুনে হাসছেও। বাতাস এসে বারবার মাথার আঁচল ফেলে দিচ্ছে, আবার তুলছে সে। বিপু বৈঠার হাল ধরতে ধরতে জিজ্ঞেস করে, ভাবি সাঁতার জানেন? এখান থেকে বাড়ি ফিরতে পারবেন? বাড়ির দিকে দূরত্ব দেখে শ্রাবণ পরক্ষণে প্রত্যুত্তর করে, পারবো। কিছু দূর গেলেই তো হাঁটতে নাগাল পাওয়া যাবে। ঠিক আছে, যাওয়ার সময় নৌকা ডুবিয়ে দেখব কার দম কত দূর। অর্পা চেঁচিয়ে ওঠে, না, আমি মরেই যাব। তুই মরবি জানলে এলি কেন? আমি তো নৌকায় এসেছি, সাঁতার কাটতে আসিনি। শখ যখন ডুবে ডুবে শাপলা তুলবি। না ভাই না। শ্রাবণ হাসি মুখে প্রত্যুত্তর করে। অর্পা সহমত হয়, ঠিক ঠিক, তাই তো তোমাকে নিয়ে এসেছি। তুমিই তুলবে ডুবে ডুবে। ভাইয়া শাপলা, শাপলা ওইদিকে যাও। শ্রাবণ পিছু ঘাড় ঘুরিয়ে অর্পার ইশারা করার দিকে তাকায়।
মুগ্ধ হয় শাপলা বিলের প্রতি। যতদূর চোখ যাচ্ছে বড় বড় গোলপাতায় আচ্ছন্ন বিল দেখা যাচ্ছে। এ যেন শাপলা পাতার চাদর বিছিয়ে আছে জল বিছনার উপর। যদি ফুলগুলো ফুটে থাকতো নির্ঘাত এই বিলকে পুষ্পরাজ্য মনে হতো। কিন্তু দুপুরের সময় তাদের লজ্জাবরণের সময়, এই প্রহরে তারা নিজের সৌন্দর্যের কপাট গুটিয়ে বিশ্রাম নেয়। সৌন্দর্য বর্ধন করতে ফুটে থাকে সকাল সন্ধ্যা। শ্রাবণ ঘুরে বসে যায় নৌকার কোণে। এই তো নৌকাটা একটু এগিয়ে গেলেই শাপলা ছোঁয়া যাবে। অর্পার আফসোস হয় শ্রাবণের জায়গায় সে নেই বলে। কোণে থেকে ভাবি আগে ছুঁতে পারবে শাপলা। মনের উত্তেজনা বেড়ে আসছে তার। ওঠার জন্য হালকা নড়ে ওঠে। ভাবি, আমি তোমার কাছে আসি। আসবে? বিপুর সাথে সাথে নিষেধাজ্ঞা অর্পণ করে। একদম না, একদিকে ভার হলে নৌকা ডুবে যাবে। এই পাশে তুমি আসো না। আমি হ্যাংলা পাতলা একজন মানুষ, তোদের 2-3 জনের ব্যালেন্স কেমনে ধরি একা? চুপ করে বস। গলায় আফসোসের কান্না ভঙ্গি ঠাঁই পায় অর্পার। আহা, আমি শাপলা নিতে পারবো না তবে। নৌকা ভেতরে গেলেই সবাই তো নিতে পারবি, চুপ করে বস। পরিচেঁচায়। ভাইজান, ওদিক দিয়া যান, ওদিক দিয়া অনেকগুলা। পরি, দেখ তো এবার মাটি দেখা যায় কিনা। পরি উকিঝুঁকি দেয়। পানিতে ভাসমান আকাশ ব্যতীত কিছুই দেখা যায় না। বিপুর দিকে তাকিয়ে ঠোঁট উল্টায় তাই। বিপু বলে, এই জায়গায় তোর 7 পুরুষের নাগাল আসবে না। এত গভীর? বিপুর বিরুদ্ধে মুখে প্রশ্ন জুড়লেও শ্রাবণের দৃষ্টি মনোযোগে গেঁথে থাকে প্রথম ছুঁয়ে যাওয়া শাপলাটার দিকে। নাগাল পেতে প্রশ্ন করতে করতে বাহারি কপাট বন্ধ রাখা শাপলা মুঠোয় ধরে ফেলে সে। বিপু তার প্রশ্নের প্রত্যুত্তর করে, শাপলা উঠিয়ে দেখেন কতটা গভীরতা। বৈঠা জোরে সোরে ধাক্কায় পানির স্বচ্ছতা কাটিয়ে বিস্তৃত শাপলা বনে ঠাঁই নেয় তাদের নৌকা। শ্রাবণের হাতের শাপলা নিট ছেড়ে দিয়েছে ততক্ষণে। সে পুরোটা শাপলা নৌকায় তুলে আনে। 7 পুরুষের সমান না হলেও 2 পুরুষের উপরে হবে তার দৈর্ঘ্য। শ্রাবণ নৌকায় এলিয়ে দেয় শাপলার পুরো অস্তিত্ব। তরতাজা পুরুত্বের টসটসে শাপলা, এর রূপে মুগ্ধ হয় শ্রাবণ। চোখ রাখে পরবর্তী একটা ধরার। এদিকে নৌকা হেলে দুলে উঠছে মধ্যস্থানের 2 কর্মকাণ্ডে। দুদিকে দুজন ঝুঁকে যাচ্ছে আপ্লুত হয়ে। শাপলা টেনে তোলা চাই তাদের। বিপুর ধমক কোনো কাজে আসছে না। শ্রাবণ ধীরে সুস্থে 1-2টা তুলছে আর তাদের দেখে হাসছে। বিপু সাবধান করে, সাবধানে, শাপলা মনে করে আবার সাপের মাথা টেনে তুলিস না। ভাইজান চুপ করেন তো, সাপ উঠলে আপনার গলাইতে ছুড়া দিমু আগে। বিপু পাশ থেকে পচা শাপলার গোটা তুলে ছুঁড়ে দেয় পরীর মাথায়। সাপ সাপ! আকস্মিক ঢিলে চিৎকার করে ওঠে পরি। তার চিৎকারের ধাক্কায় অর্পা শাপলা টানতে গিয়ে নিজেই চলে যাচ্ছিল শাপলার সাথে। বিপুর সাথে সাথেই হেসে উঠে বলে, এই যে যায় আর একটা, ধরবো না তো, সব ফেলে রেখে নৌকা নিয়ে বাড়ি ছুটবো। অর্পা কটমটিয়ে তাকায় বিপুর পানে। মনের খায়েশ মিটিয়ে শাপলা তোলা হচ্ছে না এই ভাইয়ের জন্য। একবার সাপ, একবার নৌকা ডুবে যাওয়ার ভয়, আবার ফেলে রাখার ভয়, ধমক টমক তো আছেই। ভেজাল করা ব্যতীত যেন তার আর কোনো কাজ নেই। পরি প্রত্যুত্তরে বলে, আস্তে একটা শয়তান আপনি ভাইজান, আপনার দোষেই তো পড়তাছিলাম। সব ফালায় রাখা যে যাইবেন, বড় ভাইজান কি আপনার আস্থা রাখবো নতুন ভাবিরে এই বিলে ফালাইয়া গেলে? তোর মাথায় করে নিয়ে যাবে, ওইটা তোদের দায়। আমি কি আসতে চাইছিলাম? নিয়া তো আইছেন আপনি। এই সাক্ষী দিব কে? অর্পা হাত তুলে বলে, আমি দিব। তুই বাড়ি যেতে পারলি তো দিবি। শ্রাবণ হেসে কুটি কুটি তাদের কথা শুনে। ভালোই লাগছে মনোরম পরিবেশ ও তাদের কথা কাটাকাটি। নাগালের সব শাপলা তোলা শেষ। বিপু ভাই ভুল বলেনি। শাপলারা যেভাবে কলি হয়ে আছে, সাপের মাথার মতোই দেখা যায় একটু দূর হতে। তাই সে বাছাই করে নিশ্চিত হয়েই টানছে শাপলা ধরে। বিপু বৈঠা ঠেলে এগিয়ে গেলেই তারা আবার শাপলা কুড়াতে ব্যস্ত। এক একজন অর্ধেকটা ভিজে গেছে শাপলার পানিতে। নৌকার হেলে দুলে ওঠা তো চলছে অনবরত। বিপু শাপলা তুলে পানিতে ধুয়ে গছগছ করে চিবিয়ে খেতে শুরু করেছে বসে বসে। শ্রাবণ জিজ্ঞেস করে, অনেক মজা তোতা ভাই? খেয়ে দেখেন। আমার এভাবে ভালো লাগে না, কাঁচা খেতে হলে ভর্তা করে খাই। মিষ্টি শাপলা এমনিতেও মজা। পাতানো শাপলা বিলের কিছুটা অংশে গমন করেই নৌকা প্রায় ভরো ভরো, আর তুলতে দেয় না বিপু। বৈঠা ঠেলে বেরিয়ে আসে শাপলা জোট ছেড়ে। অর্পা পরি দুজনেই তার বিরোধে। তাদের মন ভরেনি। অহেতুক এত শাপলা নিয়ে কোনো কাজ দেখে না বিপু। বাতাসের প্রতিকূলে বৈঠার ধার ধরে ধমক দেয় তাদের। আরে রাক্ষসের দল, এগুলো খেয়ে শেষ করে নে আগে। অর্পা মুখ মলিন করে বলে, তুমি তো আর নিয়ে আসবে না। আমি তো বাজারে বেচতেও যাচ্ছি না। ভাইজান আপনি আসলেই একটা কি কইতাম, কোনো দরদ মরদ কিচ্ছু নাই আপনার পাষাণ্ড মন্ডার ভিত্তে।
আর 5টা মিনিট থাকলে কি এমন ক্ষতিটা হইয়া যাইতো? নিজে না খাইতে পারতাম, তৃপ্তি মিটাইয়া তুইল্লা না হয় গরুরে খাইতে দিতাম, তাও কেউর পেট তো ভরতো। আমি কি গরুর ঘাস কাটতে আসছি তোদের নিয়ে? আসেন নাই, তবে তাই আসার দরকার ছিল। কথা কম বল। আল্লাহ মুখ দিছে কথা কইতে, কেল্লাই কম কইতাম। আর একটা মুঠ সাপ্লাই তো তুললাম, আপনারে না আনলেই ভালো হইতো। বকুল কাকারই দরকার ছিল। বিপু বৈঠা চলা থামিয়ে দেয়, হতাশাজনক বিরক্ত দৃষ্টিতে তাকায়। বৈঠাটা নৌকার শাপলার স্তূপের উপর তুলে রেখে আকস্মিক ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ পানিতে। উপস্থিত সকলে বিস্মিত হয়ে যায় তার কাণ্ডে। বিপু ডুব দিয়ে মাথা তুলে বলে, আমার যখন দরকার নাই তোরা এবার বাড়ি যা, আমি গেলাম। প্রত্যেকেই হতবাক হয়ে আছে। শ্রাবণও হাঁ করে তাকিয়ে থেকে হেসে উঠেছে খিলখিলিয়ে। বিপু সত্যিই সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে। মাঝখানে নৌকা ভাসছে, বাতাসের ধাক্কায় ঘুরছে আর পিছু দিকে একটু একটু সরে যাচ্ছে। অর্পা কাঁদো কাঁদো চেহারা করে রাখে। ভাই এটা কি করলো? এতক্ষণ ভয় দেখিয়ে এবার সত্যি সত্যিই গেল। পরি হাও কাও শুরু করেছে, বৈঠা ধরে শ্রাবণের কাছে নালিশ করছে। দেখছেন ভাবি, দেখছেন খালি শয়তান বেটার কামকাজ। এখন নৌকাটা কেডা ঠেলা নিয়ে যাইব কন আপনি? কি অদ্ভুত কর্মকাণ্ড, দাও তো দেখি আমি পারি কিনা। শ্রাবণ বৈঠা হাতে নেয়, তার এসবে অভিজ্ঞতা নেই। ছোট নৌকার বৈঠাও ছোট এবং পাতলা, তাই তা সহজে বহন করতে পারলেও হাল ধরা অসাধ্যকর। বাতাস না থাকলে হয়তো একটু এগিয়ে নেওয়া যেত, কিন্তু বাতাসের সঙ্গে লড়ে ওঠা একদমই অসম্ভবপর। তার উপর তারা 3 জন মেয়ে, সেই সাথে তাদের চেয়েও বেশি ওজন হবে বুঝি শাপলা স্তূপের। তো আর কিভাবে সম্ভব এই নৌকা ঠেলে নেওয়া? শ্রাবণের হাতের বৈঠার ধারে নৌকা শুধু চরকির মতো ঘুরছে। পথ চলার অগ্রগতিতে বরং ঘটছে অবনতি। বিপু সাঁতার কাটতে কাটতে পিছু ফিরে দেখে হাসছে, সেজন্য পরি খ্যামটা মেজাজে তাকিয়ে বৈঠা নিতে হাত বাড়ায় শ্রাবণের দিকে। পারবেন না, পারবেন না, বেড়া মাইনসের বেড়া জোর। হ্যাঁ, আপনি তো দূর, আপনার শক্তিতেও গুলাইব না। শ্রাবণ নিজের পরাজয় মেনে বৈঠা দিয়ে দেয় হেসে। পরি ক্রুব্ধ মেজাজে বৈঠার হাল ধরতে চেষ্টা করে। সেও ততটা অভিজ্ঞতা নেই বৈঠা চালাতে, তবুও সর্বজোরে চেষ্টা করে কিছুটা ভালো ফলাফল করতে পেরেছে। নৌকা ডানে বামে বেঁকে যাচ্ছে যদিও, তবে বাতাসের সাথে মোকাবেলা করে এগোতে পারছে। বিপু হাসছে, মনের আনন্দে ভাসছে। তারা একটু একটু করে এগোচ্ছে। বিপু অনেকটা দূর পর্যন্ত এগিয়ে আবার সাঁতার কাটতে কাটতে ভিড়েছে নৌকার ধারে। কি যায় না, ধাক্কা দেওয়া লাগবো? পরির ইচ্ছে করে বৈঠা মেরে মাথাটাই ফাটিয়ে দিতে, কিন্তু এত দুঃসাহস তার নেই যে তাদের কাউকে সে আঘাত করতে পারে। শ্রাবণ নীরবই আছে, অর্পা তো খেমটা মেজাচ্ছে, গাল ফুলিয়েই আছে। এই যে সে ফিরে না এলে কে নিয়ে যেত তাদের? পরির ঠেলতে ঠেলতে তো রাতই নামিয়ে আনত। বিপু নৌকার কোণে ভর করে 2 দিকের ভারসাম্যই ঠিক রেখে উঠে আসে। বেজা শরীরে বসে বৈঠা নেয় হাতে। পরীকে বলে, আর একটা কথা বলবি, এরপর দেখিস নৌকা কোন দিক দিয়া যায় আর পরি কোন আকাশে উড়ে যায়। পরি একদম চুপ হয়ে থাকে, তবে চোখেও মনে 100 রকমের বিড়বিড়ানি। বসে বসে শাপলার আটি করতে থাকে। অর্পা তাকে সাহায্য করছে। শ্রাবণ সেই এক কোণে বসে শাপলা ফোটাতে থাকে হাতে। একে একে কপাট খুলে লজ্জা ভাঙায় শাপলা বেগমের। ফুটে আসে লুকানো সৌন্দর্য। এই যে ডোরাকাটা সবুজের ভেতরে লালচে সাদার বাহার, তার ভেতরে ধপধপে আলোড়ন শুভ্রতার, অতপর হলুদ রাঙা তার কেন্দ্র। ধাপে ধাপে ফুটিয়েছে, বিলিয়েছে মাধুর্য। এর কোনো উপস্থিত ঘ্রাণ নেই, তবুও সে রূপের বাহারে পবিত্র, যেন নিজের প্রতিচ্ছবি শাপলাতেও পেয়ে যায় শ্রাবণ। 2-এর আগমনই ঘটে বর্ষায়। রূপ আছে, রূপের ঘ্রাণ হয়তো নেই কারোই, তবুও তারা বর্ষা রূপের রানী। বর্ষার জল যত ফুলে ফেঁপে ওঠে, তারা নিজেদের প্রবৃত্তির প্রয়াস তত বেশি বাড়িয়ে নেয়। জলের কুল ছেড়ে অতিমাত্রায় বাড়তে চায় না একদমই। বেশ কিছুক্ষণ মনোযোগ পেতে রাখে সে শাপলার রূপে। পরক্ষণে তাকায় দূর দিগন্তে। দিগন্তের শেষ সীমায় যেন একটা মুখ ভাসে দৃষ্টিগোচরে। শখপ্রাণ মহাশয়ের মুখ, যাকে চাইলেই পারা যায় ছুতে। চোখ জুড়িয়ে দেখে নেওয়া যায় কাছ থেকে, ডাকা যায় প্রাণের শিহরণ জাগিয়ে, তৃপ্তিকর আলাপ করা যায় গোপনে গোপনে। অথচ কল্পদৃষ্টিতে কেবলই সে দূর, বহুদূরে। নৌকা নেড়ে ফিরেই বিপু বৈঠা হাতে নেমে আসে। বকুল কাকার বৈঠা বকুল কাকাকে বুঝিয়ে দিয়েছে, একটা শাপলার আটি যদি ছুঁয়ে দেখত সে, যার দরকার সে নিয়ে আসবে, তার এসবে দরকার নেই। শ্রাবণ স্বেচ্ছাতেই একাটির ভার বহন করে বাড়ি হাঁটা ধরেছে। আরও তো অনেকগুলো বাকি, কে নেবে এতগুলো? তারা বারবার নিতে এলেও ক্লান্ত বোধ করবে। পরি তাই অর্পার কানে ফিসফিস করে, আপা বকুল কাকারে ডাকেন। ডাকো তুমি। আমি ডাকলে আইব না এই বেটায়, আপনি ডাকেন, দৌড়াইয়া আইব। অর্পা তাই করে। বকুল কাকাও বাড়ির সীমানা ছেড়ে নেমে যায় অর্পার ডাকে।
পরি নিজে বহন করার জন্য এক আটি রেখে বাকি সব একত্রে বেঁধে বকুল কাকার মাথায় তুলে দিয়েছে। পারভিন বড়ই বিরক্ত তাদের কর্মকাণ্ডে। এই যে এতগুলো শাপলা নিয়ে এলো, কি করবে এগুলো দিয়ে? চটজলদি বাড়ি পরিষ্কার দেখতে চান তিনি। শ্রাবণের আগে নিয়ে আসে ওই আটিটাই অল্প ভেবে তিনি নিজ হাতে নিয়েছিলেন। বকুলের মাথায় আটির উপর আটি দেখেই রেগে গেছেন। বিপু দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার সামনে। মাকে আরও উস্কে দিতে নালিশ করছিল পরি আর অর্পার নামে। এগুলোতেও যে তাদের পোষাচ্ছিল না। বাথরুম হতে ইফতেখার বেরিয়ে এসেছে গোসল সেরে। তবেই বিপু গেল কয়েক মগ পানি ঢেলে নিতে। ইফতেখার উঠোনে নেমে এসে কাপড় নেড়ে দেয় রশিতে। শাপলার স্তূপ দেখে জিজ্ঞেস করে, পরি কি এগুলো বিক্রি করতে দিবে? আম্মার বকাঝকায় পরি এমনিতেই দমে আছে, তাই মাথা চুলকাতে চুলকাতে বলল, সাপ্লাই যে এত বরকত কেমনে হইল বুঝলাম না। ভাইজান সকালে ভ্যান দেখলে কই এন তো পাইকারিতে দিয়া দিমুনে। পারভিন ধমকে উঠে বললেন, এখন ফালানিয়া, সকাল তো দূর, বিকাল পর্যন্ত আমি দেখতে চাই না। এমন করেন কে আম্মা? মানুষে তরকারি পায় না খাইতে, আর আপনারা বিনা পয়সায় আন্না দেয়, এটা আপনার ভাল লাগে না? আমার দরকার নাই বিনা পয়সায় খাওয়ানোর, তোর বাপ দাদার বাড়ি নিয়ে দিয়ায়। তাও তো আপনার বাপের বাড়ি ওদিকে। যা, আমার বাপের বাড়ি দিয়ায়, তবুও দূর কর। পরি নিজের হাতের আটিটাও বারান্দার এক কোণে রাখে। বকুল কাকার বহন করা আটিগুলো আম্মার চোখের সামনে হতে দূর করতে পাশের বাড়ি বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বকুল কাকাও দুইটা আটি বেঁধে রাখে নিজের বাড়ি নেওয়ার জন্য। ইফতেখার কাপড় মেলে দিয়ে চুল ছাড়তে ছাড়তে ঘরে যাওয়ার সময় শ্রাবণও পিছু দুহাত বেঁধে রাখা অবস্থায় বারান্দা হতে যেতে থাকে তার সাথে সাথেই হেঁটে। ইফতেখার জিজ্ঞেস করে, ভালোই ঘোরাঘুরি করে এলে? ততটাও ভালো না। কেন? শাপলারা সব ঘুমোচ্ছিল। জেগে থাকলে ভালো লাগতো, আর আপনি পাশে থাকলে সেই ভালো লাগারা পূর্ণতা পেত। দুজনের দিব্যি একটা প্রহর কেটে যেত। তবে ফুটফুটে বিল, আর তা না হয় ভীষণ নেই অনুভব করছিলাম। কথার পিঠে কথা রাখে না ইফতেখার। ঘরে এসে আয়নার সামনে দাঁড়ায়। শ্রাবণ পিছু বাঁধা হাত ছেড়ে দেয়। হাতের শাপলাটা ইফতেখারের সামনে ধরে বলে, নেই অনুভব করলেও খালি হাতে ফিরিনি। নিজ হাতে ফুটিয়েছি শাপলা বেগমকে। এটা আপনার জন্য। ইফতেখার ঘাড় ঘুরিয়ে শ্রাবণের মুখে তাকিয়ে হাসি দেখতে পায়। বিপরীতে নিজের ঠোঁট প্রাঙ্গণে মৃদু হাসি জাগিয়ে ফুলটা হাতে নেয়। একটু ঘুরে শ্রাবণের মুখোমুখি হয়ে তার কানে গুজে দিয়ে বলে, ফুল মেয়েদের অঙ্গে ভারী শোভা পায়। আর মেয়েরা কোথায় শোভা পায় জানেন? কোথায় বলতে চাও? পুরুষের হৃদকুঞ্জে। বড্ড নরম জায়গা। তাই তো এত আরাম আয়েশ গুটিয়ে থাকতে চায় কোমল হৃদয় আঙিনায়। আঘাত পাওয়ার ভয় থাকে না? পাঁজর আছে যে তার উপরে ভাগে। ঠোঁট কার্নিশে প্রশান্তি স্পষ্ট হয় ইফতেখারের। এক হাত শ্রাবণের ঘাড় স্পর্শ করে আলতো করে। ফুলগোজা কানের পাশে ঠোঁটের উষ্ণতা ছুঁয়ে দেয় এক নিমিষে। শ্রাবণ বড্ড লজ্জা পায়, উক্ত স্থান ত্যাগ করতে চায়। ইফতেখারও তাকে বেঁধে রাখেনি, মনোযোগ দিয়েছে মুখে এক চিমটি ক্রিম লাগানোর দিকে। গোসলের পর মুখের চামড়া টান টান হয়ে থাকে। একটু আধটু প্রসাধনী প্রলেপ না লাগালে চলে না। শ্রাবণ দরজার সামনে এসে আবার ফিরে গেছে তার কাছে। একটু খালা আমার কাছে যাওয়ার ছিল। কেন? আমার যা আছে সবই তো ওনার কাছে, নিয়ে আসা দরকার। আমার 2 শাড়ি গুছিয়ে নিয়েছি ইতিমধ্যে। যেতে হলে যাও, কিন্তু তোমার শাড়িতেই ভারী লাগে। ইস। শ্রাবণ পুনরায় যেতে থাকলে ইফতেখার পিছুর বলে, এখনই যাচ্ছ? না। চেয়ারম্যান বাড়ির বাউন্ডারি ঘেঁষেই উত্তরে কবরস্থান লক্ষণীয়। এটি চেয়ারম্যানেরই সম্পদ। তাদের পারিবারিক কবরস্থান হিসেবে বাড়ি থেকে আলাদা করেছেন এটিকে। রাস্তায় উত্তরে চলতে গেলেই চোখে পড়ার মতো। শ্রাবণ বাড়ি থেকে বেরিয়ে এই স্থানটাই থেমেছে। মনোযোগে তাকিয়েছে কবরস্থানের 3 ফুট উচ্চতার বাউন্ডারির ভেতরে। পুরনো 2-3টা কবর লক্ষণীয়, বেশিও হতে পারে, ঠিক স্পষ্ট না যদিও। চোখের দেখায় ধারণ করা যায় মাত্র। শ্রাবণ হালকা করে ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে সালাম প্রদান করে কবরবাসীদের। যেখানেই কবর চোখে পড়ুক না কেন, সালাম দেওয়াটা তার অভ্যাসে ধারণ করে নিয়েছে। মনে মনে শান্তিকামী দোয়া করে, যদি তার মৃত্যু এখানে হয়, দেহটা হয়তো এখানেই দাফন হয়ে যাবে। চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানের সদস্য বাড়বে, তখন পথে হাঁটতে গিয়ে কোনো পথিক তার জন্যও দোয়া করবে তো। হৃদমহলে নিরুত্তর প্রশ্ন জাগিয়ে হেঁটে যায় মজিদার কাছে। বেলা হেলে গেছে। সন্তান আমাতে প্রকৃতির যত আধার প্রত্যাশিত আচরণ। একা ঘরের বাসিন্দা মজিদা উঠোন হতে কাপড় চোপড় গুটিয়ে নিচ্ছে। বৃষ্টি বাদলার দিনে কাপড় চোপড়ও শুকায় না ঠিক মতো। সুবিধা দেখলেই ছুটে আসে মেলে দিতে, আবার সেই মেঘের গর্জনে ছুটে নিয়ে যেতে হয় ঘরে।
বিনা পারিশ্রমিকের চাকরি যেন কাপড় ঘরে বাইরে মেলা। শ্রাবণকে দেখতে মজিদা উঠোনে থামে। শ্রাবণ হাসি মুখে এগিয়ে আসে, সালাম দেয়, কেমন আছে জিজ্ঞেস করে। মজিদা উত্তর দিলেও হাসিটা ঠিক ফুটে ওঠেনি তার মুখে। ঘরে যেতে যেতে বলল,